এই মুহূর্তে সরাসরি হচ্ছেন সন্দীপ চক্রবর্তী, মহাকাশ বিজ্ঞানী। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই স্যার। কিন্তু এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে, কিছুটা উদ্বেগ, কিছুটা হয়তো মনক্ষুণ্ণ হচ্ছে, অনেকেই কষ্ট পাচ্ছেন যে এই তো 5:30টায় বিকেলবেলায় যাওয়ার কথা ছিল শুভ্রাংশু শুক্লাদের, তাহলে পিছিয়ে গেল কেন, যান্ত্রিক ত্রুটি কেন তৈরি হলো। কিন্তু আপনার কাছ থেকে আমি পুরো বিস্তারিত জানার চেষ্টা করবো যে এই মিশনে কতটা নিখুঁত হয়, কতটা পরীক্ষা নিরীক্ষা করতে হয়, কোন কোন দিকগুলো নজর রাখতে হয়। দেখুন, এই যে রকেটটি এই পুরো যন্ত্রটাকে পৃথিবী থেকে বাইরে নিয়ে যাবে, তার মেন যে কম্পোনেন্ট, একটা হচ্ছে লিকুইড অক্সিজেন সিলিন্ডার আর একটা হচ্ছে লিকুইড হাইড্রোজেন সিলিন্ডার। এই সিলিন্ডার দুটো থেকে ড্রপ করে একটা চেম্বারে ফেলা হয় এবং হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে গিয়ে জলীয় বাষ্প হয়। আপনারা জানেন যে যখন রকেটটা ছাড়া হয় একটা সাদা ধপধপে ধোঁয়াতে ভরে যায়, সেটা কিন্তু কিছুই না, জলীয় বাষ্প। এবার প্রশ্ন হচ্ছে যে এই দুটোর মধ্যে আজকে প্রবলেমটা কী হলো। প্রবলেম হচ্ছে যে লিকুইড অক্সিজেনের যে সিলিন্ডার, সেইখান থেকে লিক ধরা পড়েছে এবং সেটা যখন হট টেস্ট করা হয়, হট টেস্ট মানে প্রতিটি প্রপালশন ইউনিটকে একবার করে 0.1 সেকেন্ড ও 1 সেকেন্ড এই করে একবার চালিয়ে দেখে নেওয়া হয় যে জিনিসগুলো নর্মাল কিনা। হ্যাঁ, ফলে এই জিনিসগুলো যখন চালাতে দেখা হলো, তখনই বোঝা যাচ্ছে যে লিকুইড অক্সিজেন লিক করছে। আপনাদের মনে থাকতে পারে যে অক্সিজেন একটা প্রচণ্ড দাহ্য পদার্থ এবং যদি এই লিকটা থেকে যেত তাহলে এক্সপ্লোশন হতে পারত এবং অ্যাকচুয়ালি লিফট অফের সময়তেই এন্টায়ার ক্রু মেম্বার কিন্তু মারা যেতে পারতেন। আপনাকে আমি উদাহরণ দিচ্ছি যে যখন অ্যাপোলো 11, এখানে যেমন আপনি অ্যাপোলো 11 দেখছেন, অ্যাপোলো 1-এর সময়তেও, এক্স্যাক্টলি অ্যাপোলো 1-এর সময়তেও এই ঘটনা ঘটেছিল। আপনাদের আমি একটা ছবি দেখাচ্ছি যে ক্রু মেম্বারগুলো বসেছিলেন অ্যাপোলো 1-এ, সেইখানে এই অ্যাপোলো 1টার অবস্থা দেখুন। লিফট একদম লঞ্চ প্যাডের মধ্যে দাঁড়িয়ে পুরো ঝলসে গেছে এবং যে 3জন মহাকাশচারী ছিলেন তা এই মহাকাশচারী ঠিক পায়ের কাছে ছিল, শর্ট সার্কিট হয়েছিল এবং হাইড্রোজেন এবং অক্সিজেন পুরোপুরি দাহ্য পদার্থ বলে জ্বলে গিয়ে ওনাকে প্রায় বাষ্প করে ফেলেছে। ফলে এই যে যান্ত্রিক ত্রুটি, আপনি বললেন যে মনক্ষুণ্ণতা, এগুলো কোনো ব্যাপারই না। যদি মহাকাশচারীরা নিজেরাই সুস্থ সবলভাবে না পৌঁছতে পারে, তাহলে অবশ্যই এই ধরনের প্রজেক্টের কোনো মানে হয় না। নাসা সবসময়ই চেষ্টা করেছে কতটা নিরাপদ, কতটা প্যারামিটার মেনটেন করতে হয়, কোন কোন জায়গায় ধ্যান দিতে হয় এবং সব থেকে প্রয়োজনীয় যে মিশনটা সফল হওয়া, তার জন্য পিছিয়ে যেতেই পারে সময়, কিন্তু কোন কোন প্যারামিটারের উপর নজর রাখা হচ্ছে। অবশ্যই দেখুন, প্রথম অবশ্যই যেটা লঞ্চ প্যাড থেকে, যাতে আপনি জানেন যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ থ্রাস্ট দরকার পড়ে লঞ্চ প্যাড থেকে যখন জিনিসটা উঠছে। যেমন করে আমরা ফার্স্ট গিয়ারে গাড়িটা দিই, যাতে গাড়িটা জাস্ট প্রথম যখন রওনা দেয়, সেইখানে আপনার ম্যাক্সিমাম পাওয়ারের দরকার, সেইখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অক্সিজেন এবং হাইড্রোজেনকে মিলিত হয়ে তাদের থ্রাস্ট তৈরি করা দরকার। কাজেই সেখানে যদি সামান্যতম লিক হয়, সেটা কিন্তু এন্টায়ার মিশনটাকে অ্যাভয়েড করতে হতে পারে। হয়তো সেখানে ক্রু এসকেপ মডিউল আছে, অবশ্যই আছে, যাতে করে কিনা আপনার যখন যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেই ক্রু হয়তো এসকেপ হতে পারে। মনে থাকতে পারে যে অ্যাপোলো 1-এ ক্রু এসকেপ মডিউল ছিল না, এখানে ক্রু মডিউল আছে। ফলে অ্যাক্সিডেন্ট ধরা পড়লেই ক্রু কিন্তু সেই মডিউলটিকে নিয়ে তারা প্যারাশুটে করে অন্য জায়গায় গিয়ে পড়বে। কিন্তু এই ঘটনাটা অ্যাভয়েড করাই ভালো। আপনি জানেন যে 1986 সালেও যখন চ্যালেঞ্জার ডিজাস্টার হলো, সেখানেও কিন্তু সেই ফিউয়েল লিক হয়েছিল এবং সেই লিক ফিউয়েল গিয়ে পুরো ব্যাপারটা 28 সেকেন্ডের মধ্যেই বাস্ট করে গেল, পুরো এন্টায়ার স্পেসক্রাফট সবাই মারা গেলেন। ফলে এই ব্যাপারটাকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করাই উচিত না। এবং এটা যে কতখানি সিরিয়াস সেটা আপনি বুঝতে পারছেন যে নাসা কিন্তু কোনো নতুন ডেট দেয়নি, নাসা অ্যাক্সিওম নতুন কোনো ডেট দেয়নি। অর্থাৎ এটা কোনো ওয়েদারের প্রবলেম না। অবশ্যই আজকে ওয়েদারটা ভালো ছিল, ক্লাউডি ছিল। ফ্লোরিডাতে আপনি জানেন যে তালাহাসির কাছে থান্ডারস্টর্ম চলছে, আগামীকাল থান্ডারস্টর্ম আছে, আজকে একটু ক্লাউডি ছিল। ফলে আজকেও যদি সারানো যায়, আমার মনে হয় না যে কালকে থান্ডারস্টর্মের মধ্য দিয়ে ওরা লঞ্চ করবে। কারণ আপনাকে আবার আরেকটা জিনিস বুঝতে হবে, যে জিনিসটা লঞ্চ করা হচ্ছে ক্যালিফোর্নিয়া থেকে, কেনেডি স্পেস সেন্টারের 39 নম্বর 39A লঞ্চ প্যাড থেকে।
ঠিক যে লঞ্চ প্যাড থেকে অ্যাপোলো 11কে লঞ্চ করা হয়েছিল 1969 সালে, সেই কারণে এটা একটা হিস্টোরিক লঞ্চ প্যাড। সেইখান থেকে লঞ্চ করা হলেও তারা কিন্তু চেষ্টা করছে 2000 মাইল দূরে যে ফ্লোরিডার যে জায়গাটা, সেইটার ওয়েদার ভালো কিনা, কেননা বাই চান্স যদি অ্যাভয়েড করতে হয় তারা যেন ফ্লোরিডার অফে গিয়ে পড়ে, সেখানকার ওয়েদারকেও ভালো থাকতে হবে। ফলে এই যে প্যারামিটারগুলো বললেন, যেখান থেকে ছাড়া হচ্ছে তার প্যারামিটার, তার ওয়েদার যেন ভালো থাকে, যেখানে যেন অ্যাভয়েড করতে হয়, যেখানে গিয়ে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় যে জলের মধ্যে গালফ অফ মেক্সিকোতে, সেই জায়গাটা ভালো থাকতে হবে। প্লাস মেন হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন যেন পুরোপুরি, অর্থাৎ আমরা চাই না যে সুনিতা উইলিয়ামসের মতো এই 4 জন গিয়ে আবার সেখানে গিয়ে স্টাক হয়ে যাক। ফলে কোনো রকম লিকেজ দায়িত্ব মানে কোনো রকম আর না নিয়ে, রিস্ক না নিয়ে, পার্টিকুলারলি এটা এলন মাস্কের একটা কোম্পানি, এনার উপরে কোনো চাপ নেই যে এটা পাঠাতেই হবে। আগেরটা যেমন বোয়িংয়ের উপর একটা চাপ ছিল, ওদেরকে প্রমাণ করার বিষয় ছিল যে বোয়িং স্টারলাইনারকে দেখাতে হবে যে তারা স্পেস ওয়ার্দি। কিন্তু এখন এলন মাস্ক বারবার প্রমাণ করেছে, অ্যাক্সিওম স্পেস অলরেডি 1, 2, 3 সাকসেসফুলি ক্রু নিয়ে গিয়ে ফিরে এসেছে। ফলে তাদের উপর সেই চাপটা নেই। ফলে তারা ইন দ্য সুইট টাইম উইদাউট জিওপার্টাইজিং, কারুর ক্ষতি না করে, কোনো মানে ক্রুদের জীবনের উপর কোনো ঝুঁকি না নিয়ে, এটা একটা ইন্টারন্যাশনাল ক্রু। আপনাকে ভারতের যেমন শুভাংশু শুক্লাও আছে, তেমনি পোল্যান্ডের এসলাউস উজনাস্কি আছে, তারপরে আমরা হাঙ্গেরির টিবর কাপু আছে। এই যে একটা কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি, সঙ্গে পেগি উইটসন, তিনি হচ্ছেন মোস্ট $1 বিলিয়ন মানুষ, কেন উনি রেকর্ড করেছেন মহাকাশে ফিমেল হিসাবে। ফলে এই যে 4 জনের টিম, নাসা কোনো মতেই রিস্ক নিতে চায় না যে তাদের কারুর এতটুকু আঁচড় লাগুক গায়ে। ফলে আমার মতে যে বেটার লেট দ্যান নেভার, এই ঘটনাটা ঘটেছে, আগে ধরা পড়েছে হট টেস্টের সময়, খুবই ভালো জিনিস। এবং আমাদের ইনফাইনাইট টাইম আছে। বেসিক্যালি দেখুন, মহাকাশ 1400 কোটি বছরের পুরনো, ফলে কালও থাকবে, পরশুও থাকবে, এটা ইমার্জেন্সি বিষয় না। আমাদের প্রজেক্টের যে গোল, সেই গোলগুলো, যে 60খানা এক্সপেরিমেন্ট করার জন্য লোকে মুখিয়ে আছে, যে এক্সপিরিয়েন্স শুভাংশু শুক্লা পাবেন, যেটা পরে আমাদের গগনযান এবং ভারতীয় অন্তরিক্ষ মিশনে কাজে লাগবে, এই এক্সপিরিয়েন্সটা যদি গ্যাদার না করা হয়, যে মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্টে জন্য আমাদের এতগুলো 7খানা এক্সপেরিমেন্ট করার, এগুলো যদি না হয় তাহলে আমাদের তো কোনো মানে নেই এসব প্রজেক্টের। সেই কারণে আমরা খুব খুশি যে লিকটা ধরা পড়েছে, এবং কুড হ্যাভ বিন ওয়ার্স। লিকটা ধরা পড়েছে এবং লঞ্চের আগেই, এবং সেটা সত্যি কথা বলতে কি এটা এত সিরিয়াস হিসাবে নাসা নিয়েছে যে তারা ডেট দেয়নি যে কালকে হবে না পরশু হবে। অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। আপনাকে বললাম যে ওয়েদার, আপনাকে বললাম যে প্যারামিটার তো আছে, প্লাস উইন্ডো অফ অপরচুনিটি, অর্থাৎ এই যে 400 কিলোমিটার উঁচুতে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ঘুরছে, সেইখানে একটা পার্টিকুলার উইন্ডোতে আপনাকে এখান থেকে লঞ্চ করতে হবে, তবেই সেটা গিয়ে ওখানে গিয়ে আপনার ডকিং হবে। অনেকগুলো প্যারামিটারের দিকে নজর রাখা হচ্ছে। এবং আপনি যেমন সুন্দর ভাষায়, একদম চলতি বাংলা ভাষায় আমাদের দর্শকদের বোঝালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। সন্দীপবাবু যেটা বোঝালেন যে ধরা পড়েছে, ভালো হয়েছে, কোনো রকম ঝুঁকি না নিয়ে আবারও পরীক্ষা করে 2বার 3বার 5বার পরীক্ষা করে যে সফল যাত্রা হবে, সেই সফল যাত্রা কিন্তু অনেকটা রেজাল্ট দেবে। কারণ এই যাত্রাটা সফল করা প্রয়োজন, এই যাত্রাটা আজকেই করতে হবে এমনটা ব্যাপার নয়।